নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা গল্প কিছু নয়। বরের গাড়ি গেছে আগে, পেছনে বরযাত্রীদের রিজার্ভ বাস। বিবাহ বাসর, অর্থাৎ মেয়ের পিত্রালয়, কলিকাতার বাইরে ৩০ মাইল দূরে। বাস এসে যখন বিয়েবাড়ির সামনে দাঁড়ালো তখন প্রায় ৮টা বাজে। সানাইয়ে বাজছিল তখন ভৈরবী সুর। সুরের মধ্যে যে বেদনাটুকু ছিল সেটুকু বহু ভিড়ে অনেক প্রাণে ভাগাভাগি হয়ে কেমন একটি উদাস প্রসন্নতায় ভরে উঠেছে। কান পেতে কেউ শুনছে না। অলক্ষ্যে সকলের প্রাণেই লেগে রয়েছে একটি নিশিঘোর। এই নিশিঘোরে এক অকারণ পুলক, একটু বেশি কথা, বেশি ব্যস্ততা, একটু কিছু সাজ, কিছু রঙ্গ। অপরিচয়ের মাঝেও সহসা নির্বাক কটাক্ষে কি এক অস্পষ্ট পরিচয়ের ঝিলিক মানুষকে পেয়ে বসে। একটু কেশ কুসুম গন্ধ, অঙ্গাবরণের সুগন্ধি যেন এক অশরীরী মায়ারূপিণী হয়ে ফেরে ওই নিশিঘরে। সব মিলিয়ে কি যেন এক বিচিত্র পরিবেশ। এখানে সবচেয়ে বেশি ভিড়, কিন্তু সমস্ত ভিড়টা যেন এখানে ওখানে রেখেছে অনেক অন্তরাল সৃষ্টি করে। কেউ কাউকে দেখে না এখানে, তবু সবাই দেখে সবাইকে। আষাঢ় আকাশে প্রথম মেঘ, সানায় নিশি যেন পেয়েছে তাকেও। সুরের ঘায়ে সে এলোমেলো, ফাঁকে ফাঁকে তার সপ্তমীর কুহেলি জ্যোৎস্না। মফস্বল শহরের ঘেঁষাঘেঁষি পেরিয়ে একটু নির্জন পাড়ায় পড়েছে বিয়ে বাড়িটা। সেকেলে নয়, একেলেও নয়। যখন যেমন জোগাড় হয়েছে তখন তেমন তৈরি হয়েছে বাড়িটা। একটা বড় উঠোন ঘিরে, সেকেলে নিচু কোঠা, একেলে উঁচু রুম। শরিকানার ভাগ নেই। সেকেলে একেলে সিঁড়ি আছে দুটো ছাদে ওঠার। আপনি গজানো কৃষ্ণকলির ঝাড়ের পাশে সাধ্য সাধনার বেলা জুই মাথা তুলেছে। সেখানে বাগান করার মাপজোক নেই, আছে একটু শখের সংকেত। বিজলি আলোয় সেজেছে যদিও বাড়ি। ছাদ ঘেঁষে আকাশমুখ নারকেল গাছের বিলুলিত ঝালরে মন যেন নিশীথ প্রান্তরে যায় ছুটে। 7:30টার লগ্ন গেছে ফসকে। পরের লগ্ন 11:30টার মধ্যরাত্রি ঘেঁষে। বরযাত্রীরা সব পিলপিল করে উঠল গিয়ে বরের ঘরে। সেখানে তখন মেয়েদের আসর জমে উঠেছে। ফাঁকা পেয়ে বরকে ঘিরে বসেছিল তারাই। নিশিঘরের এইটি প্রথম পালা। সবাই আসে বরকে ঘিরে। শালি শালাজ বান্ধবীর দল, হাসি ঠাট্টা কটাক্ষ গড়ে প্রথম আলাপচক্র। কেউ বলে, মুখ তুলুন না মশাই, একটু দেখি। সে কথা সুতো টেনে আর একজন, এখন তো আর বিয়ে আটকাচ্ছে না, পছন্দ না হলেই বাকি। একটু হাসি ও গায়ে ঢলাঢলি। তারপরে আর একজন, না ভাই, আমাদের সুধার বর বোধহয় বোবা, হয়তো পাড়া গেঁয়েদের সঙ্গে কথা বলতে প্রাণ চাইছে না। তখন হয়তো একজন বর্ষীয়সী একটু কড়া পাকের মিশেল দিয়ে বলেন, সে তোদের কাছেই প্রাণ চাইছে না, তোদের পাড়াগের সুধাকে প্রাণটি সঁপে দেবার জন্য তুলে রেখেছে। বরযাত্রীরা আসার আগেই এই প্রথম আলাপচক্র। নেতৃত্বটা ছিল যার হাতে, সে বসেছিল বরের পাশ তাকিয়ায় কনুই রেখে। অনেক মেয়ের ভিড়ে সে একটি মেয়ে, কিন্তু সে একটি। রূপ তার ছিল না কোথাও, কিন্তু তার মতো রূপ যেন ছিল না ঘরের কোথাও। সে একটি নতি দীর্ঘ দোহারা মেয়ে। রং তার কালোই, কিন্তু অত বড় সুচিক্কণ খোঁপা নেই কারোর।
নরম মার্জিত চাকচিকন কোথাও ঠাঁই নেই তার শরীরে। অমার্জিত আর সুঠাম স্বাস্থ্যোদ্ধত শরীরে খয়েরি ডোরা শাড়িটা অতি আটপৌরে ঢঙে কিন্তু তীব্র পাকে জড়িয়ে ধরেছে ভাঁজে ভাঁজে। নাক তার সরু, কিন্তু চোখ নয়। চোখের দীপ্ত সচকিত অপাঙ্গ দৃষ্টি, যদিও চোখ তার বড় নয়। একটি অদ্ভুত ব্যক্তিত্ব তার সর্বাঙ্গ ঘিরে। বয়স তার বছর ২৬, ৩০ হওয়াও বিচিত্র নয়। সীমান্তে সিঁদুর, কপালে তর্জনীর পূর্ণবিন্দু কুমকুমের। বরের সঙ্গে আলাপ বেশি জমেছে তার। পিস্তুত শালি সে বরের। পোশাকি নাম তার জানা যায়নি। সবাই ডাকছে সুরো বলে, কিংবা সুরদি। কিন্তু সে যেই হোক, বোঝা যাচ্ছে এ ভিড়ের বাড়িতে সে অনেকখানি। তার ডাক পড়ছে সব সময় এদিকে ওদিকে। ও সুরো, দেখ গো, সুধার নাকি এখন গা বমি বমি করছে। অর্থাৎ কোণে সুধার। যেতে হবে সুরোকে। সুরদি, মাসিমা জিজ্ঞাসা করলে বরণডালায় একটা পিদিম কম কেন? তাও গিয়ে সুরোকে দেখতে হবে। কোণে কর্তারা একটু বিমর্ষ। ৭:৩০ লগ্নতে কিছুতেই বিয়ের অনুষ্ঠান করা গেল না। সেই ফাঁকে জমে উঠেছিল আলাপ চক্র। বিষ নেই, কিন্তু জ্যামুক্ত তীরের মতো কটাক্ষ, সুতীক্ষ্ণ কথার গুপ্তি আর হাসির তরঙ্গ। এর সবটুকু রস নিয়ে যে আকাশে বাতাসে মনে মনে রঙে রঙে দিচ্ছে লেপে সকলের অলক্ষ্যে, সে সানাইয়ের সুর। সে যে বাজছে একথা কেউ জেনেও যেন জানে না। অথচ ঘরের এই ঠোঁটের চোখের কেশকরবীর কথার হাসির সব কারসাজি নিয়ে, এক বিচিত্র মায়া নিয়ে সে বেঁধে রেখেছে দূরের মানুষগুলোকেও। এমন সময়ে বরের ঘরে এলো বরযাত্রীরা। শোরগোল পড়ে গেল মেয়েদের মধ্যে, যেন বর্গি এলো দেশে। হঠাৎ এদিক ওদিক থেকে কয়েকটি টিপ্পনি। আরে এই, সবাই পালাচ্ছে কেন? আর এদিকে চুপি চুপি চাপা চাপা স্বর। উমা, কি অসভ্য ভাই! কোন লোকটা? ও কে? ওই যে। উমা, কেমন প্যাট প্যাট করে দেখছে। চল চল। অপরপক্ষে বরের বন্ধুদের মধ্যে, কেমন বেশ, দেখিস বাবা। কিরে ছানু, চোখের তারা যে আইসক্রিম হয়ে গেল বাবা। বড় বন্ধুদের পেয়ে খুশি। এ কথা সে কথা জিজ্ঞাসা জবাব হতে লাগল। তারপর একজনকে দেখে বর বলে উঠল, ও তুই এসেছিস সুদিন? কি বলি ভাবছিলাম, শুধু তুই বোধহয় হাসতে পারলি নে। যাক, তোর ছেলে কেমন আছে? সুদিন বলল, ভালো, নইলে আসতাম কি করে। বন্ধুদের মধ্যে আর একজন বলল, ছেলেও বটে, বাপের মতনই বহুরূপী। সকালবেলা দেখলাম কুকুর নিয়ে খেলা করছে, দুপুরবেলায় শুনলাম ছেলে অচৈতন্য। মেয়েরা ইতিমধ্যে সবাই প্রায় পলাতকা, ছিল শুধু সুরো। ছেলেরা সবাই কথা আর হাসির ফাঁকে দেখে নিচ্ছিল তাকে। কে একজন বলেও উঠেছিল, এ দেখছি ভয় পায়নি। সুরো বরের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দিয়েছিল, কেন, এখানে বাঘ ভাল্লুক কটি আছে? সবাই একটু চমকে গেলেও হাসিটা বাধা মানেনি। ফলে বরযাত্রীদের সঙ্গে সুরোর একটু ভাবই হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। এ কোনো কথার ভাব নয়, নিষ্পাপ নির্ভয় নির্বাক মস্করার ভাব। সুদিন দাঁড়িয়েছিল বরের কাছেই। তার সেই চওড়া বলিষ্ঠ শরীরে প্রায় বোতাম খোলা পাঞ্জাবি দুলিয়ে, সেই অবাধ্য এলোমেলো চুলে, সবাভাসী মুখে, দীপ্ত তবু করুণ চোখে কিছু দুর্ভাগ্যের ছাপ নিয়ে। সুরো হঠাৎ জিজ্ঞাসা করে বসল, কি হয়েছে আপনার ছেলের? পরিচয় না থাকলেও সুরোর ব্যক্তিগত প্রশ্নটা অস্বাভাবিক মনে হল না। সুদিন তার দিকে ফিরে বলল,
দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে বলে চোখ ফেরাতে গিয়ে সুধীন আবার তাকালো শুরুর দিকে, যেন ঠিক দেখে নেওয়া হয়নি কথা বলার সময়। আবার চোখ ফেরাতে গিয়ে আবার তাকালো সুধীন। কি হলো? নিজেকে মনে মনে বলে উঠল সুধীন। কি হলো? কি যেন একটা হলো কোথায়? সুরোর ঈষৎ পুরু তাম্বুলারক্ত ঠোঁটের কোণ দুটো একটু বেঁকে গেল সুদূর হাসিতে। তার সচকিত দীপ্ত চোখের তারা দুটি স্থির হলো একবার। তারপর মুখ ফিরিয়ে বরকে বলল, তোমার বন্ধু ভাগ্য দেখছি ভালো, রুগ্ন ছেলে ফেলে চলে এসেছেন তোমার টানে বলে একবার সুধীন তারপরে সকলের দিকেই তাকিয়ে হাসল। এমন সময়ে আবার ডাক পড়ল, ও সুরদি, শিগগিরই এসো, মাসিমা ডাকছে। সুরো জবাব দিল, এই যে যাচ্ছি। বরের দিকে ফিরে বলল, একটু বসো ভাই ধৈর্য ধরে। উঠতে গিয়ে সুধীনের সঙ্গে তার একবার চোখাচোখি হয়ে গেল। আবার একটা বিদ্যুৎ চকিত ঝিলিক খেলে গেল কোথায় সুধীরের। চোখ ফেরাতে গিয়েও ফেরাতে পারল না। সুরোর ঠোঁটের কোণে কেন যেন একটা স্থির বিদ্যুতের ঝিকিমিকি। মনে মনে বলল সুধীন আবার, কি হলো? কি যেন হলো? সুরোর দীপ্ত গতিভঙ্গি দেখছিল সবাই। একজন মুখফোর বন্ধু বলে উঠল, এবার আমরা কি করব? সুরো বলে উঠল, বন্ধুকে একটু দেখুন, অর্থাৎ বরকে। কে একজন বলে উঠল, একটু চা হলে। সুরো বলল, এক্ষুনি পাঠিয়ে দিতে বলছি। একটু পরেই বাইরে সুরোর গলার সুর শোনা গেল, ছোট মামা, ও ঘরে সবাইকে চা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। জবাব শোনা গেল, এই যে মা, পাঠিয়ে দিচ্ছি, গুনে দেখিস কজন আছেন। সুরোর গলা শোনা গেল, বাবারে, অত কি গোনা যায়? 20-22 কাপ পাঠিয়ে দাও। সুধীন মুখ ফেরাতে চায়নি, তবু মনে মনে যে ঘাটটাকে শক্ত করে নামিয়ে রেখেছিল সে কিছুতেই বাধা মানল না। দরজা দিয়ে বাইরের দিকে ফিরে তাকালো সে। আর আশ্চর্য, যা তার মন গাইছিল, বোধহয় চাইছিল, তাই হল। উঠোনে দাঁড়িয়েছিল সুরো, এই দিকেই তাকিয়ে। কে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল, কিন্তু দূর থেকেও চোখাচোখি হয়ে গেল। আর সেই নাম না জানা অর্থপূর্ণ অথচ অর্থহীন তেপা হাসিটুকু লেগে রয়েছে ঠোঁটের কোণে। চোখাচোখি হতেই অদৃশ্য হল সুরো। কি হলো? কি যেন হলো কোথায়? নিজেদের মধ্যে কি একটি বিশেষ কথা নিয়ে বন্ধুদের একদল হেসে উঠল। দক্ষিণের বাতাস এলো পূবের ঘা খেয়ে। প্রাণকে উজ্জীবিত করা সব বিচিত্র গন্ধ বেড়াতে লাগল ভেসে। সিগারেটের ধোঁয়া, হঠাৎ কৌতূহলিত চোখের উঁকি, ব্যস্ততা, ছুটোছুটি, শাড়ি খসখস, অলঙ্কার নিক্কণ, আর সানাইয়ের ব্যাকুল উদাস সুর। সব মিলিয়ে যেন কোথায় হারিয়ে গেছে সমাজ সংসার। যেন কোনো দায় নেই, দায়িত্ব নেই আজ এই জীবনের। সুধীনও তার প্রাণখোলা হাসি নিয়ে মেতে গেল বন্ধুদের মধ্যে। আর ভেতরে ভেতরে প্রাণটাও মেতে উঠল। ব্যাকুল হয়ে উঠল দুটি কালো চোখের তির্যক তারা, রক্তাভ দুটির ঠোঁট, আর একটি দীপ্তোদ্ধত খয়েরি ডোরা কাটা শাড়ি জড়ানো মূর্তির প্রতীক্ষায়। মাথায় যার ঘোমটা, খোলা নাক, কুণ্ডলিত খোঁপা, কপালে যার তর্জনী ডগাপূর্ণ ফোঁটা, ত্রিনয়নের মণির মতন, সীমান্তে যার আগুনের মতন সিঁদুর। কি হলো? কি যেন হয়ে গেল কোথায়? যেন থাকে থাকে নিয়মে শৃঙ্খলে সাজানো সব পুতুলগুলি ছড়িয়ে গেল, হারিয়ে গেল পরস্পরের কাছ থেকে, এলোমেলো হয়ে কে কোন জগতে চলে গেল। এখানে 1 কাপ। হ্যাঁ, ওকে দাও, এদিকে উনি পাননি। কোণের ঘর থেকে বেরিয়ে আসছিল সুরো। একটি মেয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ সুরদি? ঘেমে উঠেছে সুরো। ঘাম লেগে কপালের
কুমকুম চোখের তরল মণির মতো দেখাচ্ছে। ভ্রু কুচকে বলল, কেন? অদূরে স্বর শোনা গেল, একটু দাঁড়াও। বলে আলমারি খুলে একটি সোনার চাঁদ হার এনে পরিয়ে দিল গলায়। সুরো হাসল তার সাদা ঝকঝকে দাঁতে। ওমা, আমি খুলে রেখেছি, ফাঁস লাগে। মেয়েটি বলল, ফাঁস তো কবেই পড়েছ গো, নতুন নাকি? তোমার বর রাগ করবে না পড়লে। আমাদের হবু জামাইবাবু কি ভাববে? ভাববে যে আমার এ শালির দেখছি একটি হারও নেই। পরিয়ে দিল। সুরো হেসে বেরুতে গেল। আবার, কোথায় যাচ্ছ? বড়মা ডাকছেন বলে পাশের ঘরে গেল সুরো। চকিতে একবার আয়নায় বোধহয় নজর পড়ল নিজেকে। তারপর চাইল্ড নোট সরিয়ে দেখল তার ছেলের ইজের ভিজেছে কিনা। বেরিয়ে এলো। এ কি, কোথায় যায় সুরো? ওদিকে যে বরযাত্রীর দল। হেসে বলল, চা পেয়েছেন সবাই? সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই নিশ্চয়ই। কে একজন বলে উঠল, আপনি যখন নজর রেখেছেন। সুরো তাকালো বরের দিকে। একদিকে সুলতান ভাড়া করা মকমলের ওপর বসে, সেও তাকিয়েছিল তার শালি সুরদির দিকে। কপট করুণ মুখে বলল সুরো, তোমার তো ভাই উপায় নেই চা খাওয়ার। বর হাসল। কে একজন বলে উঠল, আচ্ছা পান পেলে হতো। সুরো হেসে বলল, খাবার আগেই? একটু সস্তা, যদিও এখানে সত্যি সস্তা কিছু নয়। কথা বলল একজন, একটু পানাসক্ত আছি কি না বুঝলেন সুরদি? সুরো বলল, আচ্ছা দিচ্ছি। বলে চোখ ফেরাতেই চোখাচোখি হলো আবার সুধীনের সঙ্গে। সুরো মুখ ফেরাতে যাচ্ছিল, কিন্তু বলে ফেলল, আপনারও পান চাই নাকি একটা? সুধীন বলল, পেলেই চাই। ডাক পড়ল বাইরে থেকে, সুরো, তোর ছেলে উঠেছে, যাই। বলেই আবার চোখ পড়ল। আর সেই মুহূর্তে দুজনেরই মনের কোণে একটি বিদ্যুৎবর্ণ বিস্মিত প্রশ্ন ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। সুরো চলে গেল। এক বাটা পান নিয়ে একটি ছেলে এলো। সুদিনের মনেই পড়ল না সে পান খেতে চেয়েছিল কিনা। অনেকেই হাত বাড়িয়ে নিঃশেষ করল পানের বাটা। তারপর এলো সিগারেটের টিন। একটু পরেই একটি মেয়ের গলা শোনা গেল উঠোনে, না সুরদি, তুমি না এলে আমি পারবো না। শুধু কি সুধীনের কানেই ঢুকলো কথাগুলি? সচকিত হয়ে ফিরে তাকালো সে। দেখল সুরোর আঁচল ধরে টানছে একটি মেয়ে, কিন্তু সুরোর দৃষ্টি এই ঘরে। আবার দৃষ্টি বিনিময়। মেয়েটির টানে কি কার টানে কে জানে। সুরো এলো আবার। বিয়ের পদ্য নিয়ে এসেছে মেয়েটি। সুরো বলল, নে দে সবাইকে। মেয়েটি লজ্জিত হেসে সবাইকে পদ্য দিতে লাগল। মেয়েটিকে দেখিয়ে সুরো বলল বরকে, তোমার আসলটির পরেই এটি সুদ, বুঝেছ? বলে হাসতে গিয়ে সুধীনের সঙ্গে আবার চোখাচোখি। সুধীন বলে উঠল, কই দিন পদ্য। মেয়েটির হাত থেকে পদ্য নিয়ে সুরো সুধীনের হাতে দিল। পদ্য সুধীন পড়ল না, সুরোর দিকেই তাকালো। নত হল সুরোর চোখ, তবু সপ্রতিভভাবে জিজ্ঞাসা করে ফেলল, পান খেয়েছেন? সুধীন বলল, কে আর দিলে। সরে এলো সুরো। আর সুধীন মনে মনে বলল, বেহায়া হয়ে গেলাম নাকি? কি হলো? একে কি বলে? সুরো বলল, পাঠিয়েছিলাম তো। সুধীন বলল, কেন যেন চোখে পড়েনি। অপাঙ্গে হাসতে গিয়ে সহসা একটি কপট ভয়ের ছায়া যেন দেখা দিল সুরোর চোখে। বলল, আচ্ছা, চোখে পড়ার মতো করে দিয়ে যাব। বলে চলে গেল সুরো। পদ্য বিলোনো হয়ে গেল। কনের বাবা এসে দাঁড়ালেন হাত জোর করে। অনুগ্রহ করে বিয়ের আগেই আহারটা সেরে নিতে হবে, লগ্ন অনেক দেরিতে। সেই ভালো। সবাই উঠে পড়ল। বয়স্ক আর যুবক মিলিয়ে বরযাত্রী কম নয়। বসেছে সবাই আলাদা। বিয়েবাড়ির নিমন্ত্রিত লোকেরাও আসন জুড়ে বসল। ছাদে আর উঠোনে জায়গা হয়েছে। ছাদে উঠেছে অনেকে।
সুধীন দাঁড়িয়ে আছে নিচে। কোথায় যাবে সে? কোথায় বসবে? যেন পথ হারিয়েছে পথিক। এ কি, বসেননি? শুরু। আবার চার চোখ মিলল, হেসে ফেলল দুজনেই। সুধীন বলল, তাই তো ভাবছি কোথায় বসি। শুরুর হাসি ও কটাক্ষ ক্রমেই সর্বনাশের রূপ ধরেছে যেন। বলল, জায়গায় খুঁজে পাচ্ছেন না? দেখিয়ে দেব? দিন না, একটু অচেনা লাগছে কি না। সত্যি? বলে চোখে চোখ রেখে হাসল আবার। বলল, আমিও কি চাই সব চিনি? তবু আসুন, আপনার জায়গাটা আমিই করে দিই। নিচেই একটি খালি জায়গায় আলাদা আসন করে দিল সুরো। বসুন এখানে। সুধীন বসল, কিন্তু চোখ ফেরে না। কি ব্যাপার? সুরোও চোখ ফেরাতে পারে না। ঠোঁটের হাসি তার আরও উদ্দীপ্ত। ছাদ থেকে উঁকি দিয়ে বরযাত্রী বন্ধুরা বলে উঠল, কিরে সুধীন, নিচেই বসে গেলি যে? সুধীন এড়িয়ে গিয়ে জবাব দিল, দেখিস কিছু ছুঁড়িস নে যেন। সানাই বাজছে, আলাপ ছেড়ে তালে পড়েছে সুর, কিন্তু সে যেন কোথায় বাজছে কেউ জানে না। এত লোক, সবটাই একটা অন্তরাল যেন। এই অন্তরালে ঢাকা পড়ে গেছে সুধীন আর একজনের সঙ্গে। কোথায় কোথায় গেল? এদিকে ওদিকে সেদিকে সব দিকে চোখ ফিরিয়েও হঠাৎ এক জায়গায় দেখা হয়ে গেল। দূরে একটি ঘরের কোণে খাটের উপর বসে আছে সুরো। একা নয়, একদল মেয়ের মধ্যে। কিন্তু সুরোর চোখ, সচকিত দীপ্তি, তারা এদিকেই আবার দেখা দেখি। বেরিয়ে এলো সুরো। সুধীনের চোখের সামন দিয়ে চলে গেল বরের ঘরে। সেখান থেকেও চোখাচোখি। তারপর চোখের ওপর দিয়ে এক অদ্ভুত রহস্যময়ী হাসি নিয়ে কেবলই যাওয়া আসা। খাওয়া হলো। বরযাত্রীরা উঠোনেই পাতা চেয়ার টেবিলে বসল। এবার বিয়ে আরম্ভ হলো। লৌকিক আচার অনুষ্ঠান আর সাত পাকের জন্য বরকনে এলো বাইরে। সবাই ঘিরে এলো সেই দিকে। সুধীনও এলো। কে বলল, সুরো, তুই আয় এদিকে। সুরো বলল, আমার কাজ আছে মাসিমা অন্যদিকে, বড় বৌদিকে ডাকো। তবে তুই ডেকে দে। ডাকতে গেল সুরো। সুধীনের বুক ঘেঁষে গেল। যাবার সময় আবার আবার চোখে চোখ পড়ল, আর হাসিটা সুরোর ঠোঁট পেরিয়ে সারা অঙ্গে গেল ঢেউ দিয়ে। সুধীন বলে ফেলল, একটু জল দেবেন? প্রায় যেন অর্থপূর্ণ দৃষ্টি সুরোর চোখে। ঠোঁট টিপে রেখেই হপাঙ্গে চেয়ে বসল। তেষ্টা পাচ্ছে বড্ড। ভিড় থেকে সরে এলো সুধীন। তাকালো সুরোর যাওয়ার পথের দিকে। রাত হয়েছে। সানায়ে বাজছে বেহাগ। বেহাগের সঙ্গে এই অবোধ ব্যাকুল দায়িত্বহীন সমাজ সংসার ছাড়া মনের কোনো মিল আছে নাকি? বারান্দায় দুটো ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরের মধ্যে দেখা যাচ্ছে খাটে শুয়ে আছে দুজন বিধবা প্রৌঢ়া। সুরো জল নিয়ে এলো। এখানে সেখানে লোক, মেয়ে পুরুষ। কেউ কি দেখেছে? দুজনেরই ঠোঁটে হাসি। গেলাস নিয়ে ঠোঁট ছোঁয়ালো সুধীন, কিন্তু দৃষ্টি সুরোর দিকে। সুরো হাসছে, কিন্তু দৃষ্টি আনত। জল যেতে চায় না সুধীরের গলায়, কিন্তু তৃষ্ণা তো পেয়েছে। আকণ্ঠ তৃষ্ণা, ব্যাকুল তৃষ্ণা। সুরো বলল, কি হলো, জল খান? সুধীন বলল, খেয়েছি। বলে ভরা গ্লাসটা দিয়ে দিল সুরোর হাতে। সুরো মুখের দিকে তাকিয়ে চলে গেল। ওদিকে উল্লাসিত কোলাহল উঠল। ভালো করে তাকাও দুজনে, এই তাকানোই আসল তাকানো। শুভ দৃষ্টি হচ্ছে। সুধীন দেখল সুরো দূরে একটা ঘরের পাশে দাঁড়িয়ে আছে। একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে ঘরের পাশ দিয়ে এগিয়ে গেল কোল আধারে। সুধীন হঠাৎ সিগারেট ফেলে দিল।
তারপর লোকজন, সমাজ, সংসার সব ভুলে অগ্রসর হলো ওই দিকে। কেউ দেখছে, কিন্তু সুরো এদিকে তাকিয়ে ওদিকে গেল কেন? কিছু বলে গেল নাকি? চলে এলো ঘরের পাশে, দেখল সামনে অনেকখানি পোড়ো জমি, কয়েকটা গাছ, বাড়ির আলো পড়ছে ফাঁকে ফাঁকে, ছায়ার মতন। তবু সুরোর বলিষ্ঠ সুস্পষ্ট মূর্তি ওদিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ডাকছে নাকি সুধীনকে? সুধীনকে, ছেলে যার আজ পড়ে গিয়েছিল ছাদ থেকে, বউ যার অসুস্থ, আসতে যে পারবে না ভেবেছিল, হেসে তার এ কি হলো? একে কি বলে? কি হলো? এগিয়ে গেল পায়ে পায়ে সুরোর দিকে। আশ্চর্য, কোথায় যায় সুরো? দাঁড়ালো সুরো। এঁটো পাতার ডাঁই, কুকুরেরা ভিড় করেছে সেখানে। দুটি আম গাছের আলো ছায়া। এখানে কেন? সুদিনের রক্তধারা চঞ্চল হয়ে উঠল। সর্বাঙ্গে একটা প্রবল স্রোতের ঘূর্ণি উঠল পাক দিয়ে। সুরোর পাশে এসে দাঁড়ালো, পাশে এসে হাত বাড়ালো আঁচলের দিকে। কেন এসেছে সুরো এখানে? কি করবে এবার সুধীন? বিচিত্র, কেউ কিছু বলতে পারছে না। তারপর হঠাৎ সুরো বলল, এখানে চলে এসেছেন? সুদিনের গলাটা কেমন যেন কেঁপে কেঁপে যেতে চায়। হ্যাঁ, মানে। সুরো হঠাৎ একটু হেসে মুখ নামিয়ে বলল, কিন্তু অচেনা লাগলো না রাস্তাটা? হ্যাঁ, তাই না এসে পারলাম না কিছুতেই। সত্যি, সবই কীরকম আশ্চর্য, অচেনা। আলো আধারে দুটো চোখ মিলল আবার। আর হঠাৎ যেন দুজনের গলার স্বরই অকারণে বুঝে এলো। জল চিকচিকিয়ে উঠল নাকি সুরোর চোখে? বলল, কেন যে এরকম হয়? সুধীন বলল, হ্যাঁ, কেন বলুন তো? সুরো বলল, কি জানি, কিছু নয় বলে। সুধীনের মনে হলো এ যেন শেক্সপিয়ারের সেই দ্বাদশ রজনীর ভার, মালবল্লিওর মতন। সব কিছুকেই উড়িয়ে দিয়ে কেবলই আপন যুক্তিতে বলা, কিছু নয়, ও কিছু নয়। সুরো বলল, ছেলেকে কেমন দেখে এসেছেন? সুধীন বলল, ভালো, ডাক্তার বলেছেন। সুরো চোখের তারায় দীপ্ত অভিমানে বলল, মনে পড়ে গেল বুঝি এবার? বলে কেমন যেন একটু ঘন হয়ে এলো সুধীনের কাছে। গলা আরও নামিয়ে বলল, যাই এবার, ছেলেটা বোধহয় উঠল। সুদিনের হাতের শিরা উপশিরাগুলি উঠল দপদপিয়ে। আড়ষ্ট জিহবায় কী সব কথা উঠল ছটফট করে, কিন্তু হাত বাড়াতে পারল না, বলতেও পারল না কিছু। আবার চোখে চোখ পড়ল। বলল সুরো আঙুল দিয়ে দেখিয়ে, আপনি ওদিক দিয়ে যান। যাচ্ছি। সুদিন বলল, আচ্ছা। চলে গেল দুজনেই। কেন এসেছিল, কেন গেল, কেউ বোধহয় জানে না, জানতে চায় না। শুধু সানাইয়ের সুরটা আশার আকাশে সুর করে চিৎকার করতে লাগল। সুরটা কত চেনা, অথচ কত অচেনা। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা গল্প কিছু নয়। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।